আমরাও আশা করছিলাম। এবং আমি গত 5ই আগস্টের পর থেকে যদি দেখি, 5ই আগস্টের পরে দীর্ঘ সময় পার হওয়ার পর আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। সংস্কারের নামে 8 মাস সময় গেল, ঐক্যমত্যের নামে 8 মাস সময় গেল। আলটিমেটলি কিন্তু আমরা সেই 5ই আগস্টের পরদিন যে জায়গাটায় ছিলাম ঠিক সেই জায়গাটায় আসি। কেননা এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই। গণভোট হইলে পরে হবে। গণভোট তাও যে হা হয় তাইলে। আর রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যের ভিত্তিতে গণভোটে হা দিয়ে দিতে পারতো, গণভোট পর্যন্ত তো আমার যাওয়া লাগে না। আমরা সবাই যদি ঐক্যমত হয়ে জুলাই সনদে অ্যাপ্রুভাল দিয়ে দিতাম, তাহলে তো আমাদের লাগে না। তারপরে কি হইল, একটা পর্যায়ে সব রাজনৈতিক দল মিলে আবার দায়িত্ব দিল তো অন্তর্বর্তীকালীন সরকারকে, যে গণভোটের ব্যাপারে গণভোটের আয়োজন করেন এবং আপনি সিদ্ধান্ত নেন। এবং সরকার বাধ্য হয়ে, এবং সেখানে দুইটা দলের দুই ধরনের চাওয়া ছিল। জামাতের তরফ থেকে বলছিল গণভোটটা যাতে আগে হয়, বিএনপির তরফ থেকে বলছিল যে না একই দিনে। তা আলটিমেটলি নির্বাচন এবং গণভোট একই দিনে হইল। তার মানে আমি দেখতেছি ফ্রম ডে ওয়ান বিএনপি যেটা চাইছে সেটাই হচ্ছে। যেমন রাষ্ট্রপতি অপারেশন করতে চাইলে ছেলেপেলেরা, কিন্তু বিএনপি সেখানে আগ্রহ দেখায়নি, এটা হয় নাই। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আলটিমেটলি বিএনপি যেভাবে চাইছে সেভাবে চলে আসছে। আস্তে আস্তে আমরা যে জায়গাটায় গেলাম, তারপর যখন নির্বাচনী তফসিল ঘোষণা করলো, ইট ইজ ভেরি পেইনফুল যে আপনি একটা নির্বাচনী তফসিল ঘোষণা করলেন, কিন্তু সংবিধানের কোন ধারার বা কোন অনুচ্ছেদের মোতাবেক আপনি তফসিল ঘোষণা করলেন সেটা আপনি বললেন না। এটা কি পারেন আপনি? আপনাকে তো বলতে হবে যে বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিতব্য নির্বাচনের তফসিল ঘোষণা করছি। করেননি। একটা কোম্পানিতে চাকরি করার পর আপনার যদি চাকরিচ্যুত করা হয়, সেখানেও বলবে কোম্পানির আর্টিকেলের এত নম্বর সাব আর্টিকেল মোতাবেক আপনাকে চাকরিচ্যুত করা হইল। আমি কিসের ভিতরে নির্বাচনে যাচ্ছি? এটা আমার বক্তব্য বহু আগে থেকেই পুরনো। এখন আসেন নির্বাচনের মাঠ। নির্বাচনের মাঠে আসলে আমার কাছে মনে হয় যে আমি ভোট ক্যাচিং বক্তব্য বলতে যা বোঝায়, এখন তো আপনার কাজ শুধু ভোট ক্যাচিং, কিভাবে ভোটারে আকৃষ্ট করবেন এবং ভোটার যেভাবে যে কারণে আকৃষ্ট হবে সেটা তুমি বহাল রাখতে পারেন, সেটাও আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু আমরা এখন রাজনীতির মাঠে যেটা দেখতেছি, সেটা মনে হয় যে এখানে আপনার বিএনপি জামাত লড়াই, মানে মনে হয় যে বিএনপি জামাত যুদ্ধে নামছে, বিষয়টা এরকম। আপনি যদি বলেন জামাত অ্যাটাক করে বিএনপি করতেছে কথাবার্তায়, বিএনপিও করতেছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি তো অ্যাটাক করার বিষয় না, তাহলে কি আপনি প্রতিদ্বন্দ্বী চান না? এক। দুই, মার্কেটিং এর নিয়ম কি? আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং করার একটা নিয়ম আছে, সেটা হলো যে আপনি গিয়ে মার্কেটে বলবেন আপনার প্রোডাক্টটা ভালো কেন। অন্যের প্রোডাক্ট খারাপ বলার রাইট আপনার নাই। আপনি বলবেন আমার প্রোডাক্টটা ভালো কেন, আমার প্রোডাক্টটা এই গুণ আছে এবং দাম কম ইত্যাদি ইত্যাদি। কিন্তু অন্য একটা কোম্পানির প্রোডাক্টটা সম্পর্কে খারাপ বলার রাইট তো আপনার নাই। আপনি তো বদনাম করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। তো রাজনীতিতে সেই শিষ্টাচারটা আমরা দেখতেছি না, এক নম্বর। দুই নম্বর, আরেকটা জায়গায় আমি আসি। আমরা দেখতেছি যে ইদানিং একটা মারাত্মক ব্যাপার চলতেছে, সেটা হলো জামাত যুদ্ধ অপরাধী। আমি জামাত যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী শক্তি আমি তর্কের খাতিরে আমি মেনে নিলাম। ফ্রম ডে ওয়ান তারা যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী শক্তি, ফাইন। এখন এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু কনস্ট্যান্ট, মানে তাদের এখানে কোনো চেঞ্জ হয় নাই, সবাই তারা স্বাধীনতা বিরোধী বলে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দাবি করে, তারা কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হইতেছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, 2001-এর যে নির্বাচনটা হইল, তার আগে 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। তারপরে যখন নির্বাচনের টাইম আসলো, তখন কিন্তু বিএনপি আর জামাত জোট হলো, জোট হইয়া কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করলো। আওয়ামী লীগটা কে? স্বাধীনতার পক্ষের শক্তি। আমি বিশ্বাস করি কি করি না আমার ব্যাপার, কিন্তু তাদের এটা ছিল সাইনবোর্ড যে আমরা আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। তাহলে বিএনপি তখন জামাতকে নিয়ে যাদেরকে পরাজিত করলো, তাহলে কি স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করছে না? তাহলে তখন তার রোলটা কি ছিল? স্বাধীনতার যে পক্ষ শক্তি তার বিরুদ্ধে তার অবস্থান ছিল। আজকের বিএনপি যে কথাটা বলতেছে, তাহলে 2001 সালের নির্বাচনের সময় বিএনপির রোল ছিল জামাতকে সাথে নিয়ে স্বাধীনতার পক্ষ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে পরাজিত কইরা স্বাধীনতা বিরোধী শক্তির থেকে মানে মন্ত্রী বানাইছে। তাহলে আপনার স্ট্যান্ড তখন স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে ছিল। আজকে আবার এসে লক্ষ্য করেন জিনিসটা, আজকে আবার এসে আপনি কি বলছেন? আপনি স্বাধীনতার পক্ষের শক্তি এবং জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি। তাহলে আপনার ডাবল স্ট্যান্ডার্ড হইল না? আপনি তো 2001 সালে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, আজকে তাইলে সেটা উল্টা হলো।
এই যে ডাবল স্ট্যান্ডার্ড কেন? জামাত তো সবসময় স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, তার স্ট্যান্ডের পরিবর্তন নাই, আপনাদের স্ট্যান্ডের পরিবর্তন। যখন আপনার জামাত কাজে লাগে তখন আপনার গায়েতে ঘ্রাণ পান, যখন কাজে লাগে না তখন আপনি গন্ধ পান। এই রাজনীতি তো চলবে না। গণভোট যদি না যেতে, তাইলে পরে আপনার যারা সংসদে যাচ্ছেন তাদের বৈধতাই তো থাকবে না। আপনি গণভোটটা পাশ করলে তো সাথে সাথে গণভোটের ভিতরেই বলা আছে সংবিধান সংস্কার করবেন, আপার হাউস হবে, লোয়ার হাউস হবে, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, বিভিন্ন বিষয় এখানে আছে। তাহলে তো আপনার একটা দ্বার ওপেন হইল, গণভোটের মাধ্যমে আপনি একটা অবস্থান পাবেন। গণভোট মনে করেন ফেল করলো, আপনি সংবিধানে ঢুকবেন কি করে? সংবিধান তো লক কেন? ওই সংবিধান চালানোর মালিকটাকে প্রধানমন্ত্রী, ওইটার ভিতরে তো তত্ত্বাবধায়ক সরকারও নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই। আপনি একটা গাড়ি যদি বন্ধ করা থাকে, স্টার্ট করবেন কিভাবে গাড়ির ভিতরে না ঢুকে? একটা অচল অবস্থার মধ্যে আপনি গাড়িটা অচল বসে আছে, ওই গাড়িটা চালাই চলতে আপনাকে ঢুকে স্টার্ট দিতে হবে। আপনি সংবিধানে ঢুকে স্টার্ট দিবেন, ওইটা কোথায় আপনার? প্রধানমন্ত্রী তো পালাই গেছে, তারপর তর্কের খাতিরে ধরেন, তাহলে তো আপনার 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা। তারপর কি বলা আছে আপনার যেদিন মন চায় সেদিন? আপনি 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা দিলেন কোন সংবিধানে? আপনি বললাম তো গণভোট যদি পাশ না করে, আমি বললাম আপনি নিশ্চিত থাকেন এই সংসদের বৈধতা নিয়ে কঠিন প্রশ্ন আসবে, সামাল দিতে পারবে না তারা। এখন হয়তো আপনি ইনুস রিমুভাল নিয়ে বেশি ব্যস্ত, নির্বাচনের চেয়েও বেশি জরুরি ইনুস রিমুভাল। হয়তো নির্বাচন হলে ইনুস সাহেব চলে যাবে, বাজে পরিস্থিতি হলে নির্বাচন না হলেও ইনুস সাহেব চলে যাবে, কিন্তু তারপরে আরও বেশি কঠিন বিপর্যয়ের মধ্যে পড়বে জাতি। তার মানে রাজনৈতিক ঐক্যমত খুবই জরুরি, ডেফিনেটলি জরুরি। আপনি যদি মনে করেন যে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কিছু করতে পারবেন না, আর বাংলাদেশ রাজনৈতিক ঐক্যমত্য হতে পারে না, কারণ 8 মাসে যখন আপনি একটা জায়গায় আসতে পারেন নাই, কথায় কথায় 8 মাস যাবত আপনি সরকারের দোষ দিয়ে আসছেন, এটার মানেটা কি? সরকার তো কোনো রোল নাই, আপনারা যে একমতে আসতে পারলেন না। হাসিনা রিমুভ হয়ে গেছে, সুতরাং হাসিনাকে রিমুভ করার ব্যাপারে যারা কাজ করেছে, কেউ কেউ বলে বিদেশি শক্তি এটা ভিতরে ইনভলভ আছে, আমি জানি না, ধরে নিলাম বিদেশি শক্তি ইনভলভ আছে, তাহলে তাদের পারপাসটা সার্ভ হয়ে গেছে হাসিনাকে রিমুভ করার পর। এখন আসছে ইউনুস রিমুভ করা, আমার কাছে মনে হয়। এবং এই ইউনুস সাহেবকে রিমুভ করার জন্য যে সমস্ত বয়ান টয়ান তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা দরকার সেটাই করা হচ্ছে। কারণ তা না হলে যদি নির্বাচন একটা সুন্দর নির্বাচন হইতো তাইলেও তো ইউনুস সাহেব চলে যেত, কিন্তু সেদিকে তো আমরা যেতে পারতেছি না, পথটা তো মসৃণ না। ইভেন সমস্ত প্রার্থীরা পর্যন্ত প্রশ্ন করে একে অপরকে, নির্বাচন হবে তো? হোয়াই দিস কোশ্চেন? তার মানে দেয়ার ইজ এ ডাউট। আপনার এই যে রিমুভাল হাসিনা যদি না থাকে তাহলে নির্বাচনটা আওয়ামী লীগ, হাসিনা বলতে আওয়ামী লীগ। এবং এটা কিছুদিন আগে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ায় ভরে গেছিল, আমাদের সাবেক ফরেন মিনিস্টার আব্দুল মোমেন, সে অনেক স্টেটমেন্ট দিচ্ছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সেটা ভায়াবেল হবে না, এবং আমরা বিদেশে চুপচাপ বসে নাই, আমরা লেখালেখি করতেছি ইত্যাদি। না, তারা তো সাংবাদিক সম্মেলনের বক্তব্য বলেছি, এবং বিভিন্ন রাষ্ট্রদূত যারা তারাও বলছে যে সব দলের সাথে কাজ করতে চায়, সব দল মানে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন। এখন আপনি আসেন একটা স্বাধীন দেশে, আপনি যখন 5ই আগস্টের পর যে একটা বিপর্যয়ে আমরা ছিলাম, ঠিক তারপর আওয়ামী লীগকে কিন্তু ব্যান্ড করতে চাইছিল ছাত্ররা। এখন এই আওয়ামী লীগকে ব্যান্ড করতে গিয়ে যেহেতু পরিস্থিতি ট্যাকেল করা মানে চেঞ্জ হয়ে গেছে তখন সরকার, তারপরে যখন আওয়ামী লীগকে ব্যান্ড করার প্রশ্ন আসলো, তখন আজকে যে সমস্ত রাজনৈতিক দল বলতেছে আমাদেরকে ফেলে গেছে একটা বিপদে, তখন কিন্তু তারা সায় দেয়নি। তারা সায় দিলে কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড হইতো। আওয়ামী লীগ যদি ব্যান্ড হয়ে যেত তাহলে কিন্তু অনেক প্রশ্ন আসতো না। যেমন জামাতকে ব্যান্ড করে গেছিল, জামাতকে ব্যান্ড করে রাখা হয়েছিল দীর্ঘদিন, ওই কোনো প্রশ্ন তো আসে নাই, কারণ তার সামনে কেউ প্রশ্ন তুলতে পারে নাই। আর যখন আমরা তাকে তাড়াই দিলাম, এত ডেড বডি করলো, যিনি আয়নাগর বানাইলেন, যিনি 57 জন সেনা অফিসার হত্যা করলেন, শাপলা চত্বরে হত্যা করলেন, বিনা বিচারে হত্যা করলেন, এত কিছুর পরেও কোনো রাজনৈতিক দলের নাতিপুতি কেউ যেহেতু রাস্তায় আহত বা নিহত হয় নাই, তাই তাদের গায়ে লাগে নাই। তারা তার কখন কি করছে, চলে যাওয়ার পর ক্ষমতার স্বপ্ন দেখছে। তাদের ধারণা ছিল যে 2-3 মাসের মধ্যে ধাক্কা মেরে ইউনূস সাহেবকে ফালাই দিবে, তারপরে তারা ক্ষমতায় বসবে, কিন্তু পারেনি। আর পারে নাই বলেই পরিস্থিতিটা জটিল হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি তারা নিশ্চিত ছিল যে ইউনূস সাহেবরে যেহেতু কোনো রাজনৈতিক দল, কোনো অ্যাডমিনিস্ট্রেটররা মানে প্রশাসকরা কোঅপারেট করে নাই ফ্রম ডে ওয়ান, সে কারণে তাদের ধারণা ছিল 2-3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হবে। কিন্তু যেহেতু সে 1.5 বছর পার করে ফেলতেছে প্রায়, মাথা সবার কাছে গরম হয়ে থাকলো কিভাবে সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটাকে আপনারা ব্যান্ড করতে দিলেন না, সেই দল যেহেতু ব্যান্ড হয় নাই, কথাটা বোঝার চেষ্টা করেন, তাহলে তাকে বাদ দিয়ে নির্বাচনে যাচ্ছি কেন আমরা? দলটা তো ব্যান্ড না, এই ব্যান্ড করে নাই যারা। আমি তো ব্যান্ডের পক্ষে, ফর এক্সাম্পল আমি ব্যান্ডের পক্ষে, ব্যান্ড করতেন আপনারা, কিন্তু ব্যান্ড করতে পারে নাই কোন দলের জন্য আমরা সবাই জানি।
তাহলে এই যে ব্যান্ড করতে পারেন নাই, সুতরাং আপনার তো প্রশ্নের মুখে আসবেনই যে ব্যান্ড যেহেতু না দলটা 25% যদি জনগণ রিপ্রেজেন্ট করে, তাহলে 1/4 অফ পপুলেশন যে দলটার পক্ষে, তাকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলে সেই নির্বাচনটি কেন কঠিন হবে? কারণ রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ তার পক্ষে কাজ করে এবং পরাশক্তিও তার পিছনে আছে। সব কিছু মিলে এই দল ব্যান্ড করতে না পারার দায় যাদের, হ্যাঁ, এই পরিস্থিতির সামনে যত রাজনৈতিক পরিস্থিতি ঘোলাতে হবে সেটার দায় তাদেরকে আলটিমেটলি বহন করতে হবে। তাহলে আপনি কি মনে করেন যে গণভোটে হ্যাঁ জয় না হলে পুরনো ব্যবস্থা ফিরে আসার ঝুঁকি থাকবে, আবার রাজনৈতিক সংঘাত অনিশ্চয়তা বাড়বে এবং ফ্যাসিবাদ ফিরে আবার রাজনৈতিক ব্যবস্থাটা ফিরে যাবে ফ্যাসিবাদ? গণভোট হা হলে প্রত্যেকের জন্য একটা সুযোগ অন্তত আসে যে গণভোটে এই সংস্কারগুলো ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য পিপল। হা না ভোট দিয়ে ই করছে এবং আমরা সেটা লুফে নিলে কি হবে, তারপর যদি সংসদে গিয়ে উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং কিছু, কিন্তু আপনার ঢোকার সুযোগ হচ্ছে, আইনি একটা বৈধতা পাচ্ছেন, রাষ্ট্রীয় রূপান্তরের হ্যাঁ হ্যাঁ, আপনি সব কিছু মিলে একটা সুযোগ পাচ্ছেন। গণভোট যদি ফেল করে, আমি বলে দিলাম আজকে ছোট মুখে, সবাই কিন্তু বিপদগ্রস্ত হবেন। আওয়ামী লীগ সংবিধানটাকে এমনভাবে ব্লক করে রাখছে, ওটার ভিতরে আপনি ঢুকতেই, আপনি দেখেন না, আমার তো বলার দরকার না, আপনি ঢুকতে পারেন কি না। যে যেমন এই ঘর মানে একটা কোম্পানির ভিতরে এমডি পদ আছে, ডিএমডি পদ আছে, কিন্তু চিফ অ্যাডমিনিস্ট্রেটর কোনো পদ নাই। তো চিফ অ্যাডমিনিস্ট্রেটর পদ যদি ওই কোম্পানি আইনে না থাকে, আপনি বানাইতে পারবেন? তো আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে বলা নাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সংবিধান সরকার যা করতেছে কিভাবে করতেছে, এই যেই প্রক্রিয়া যেটা টোটালটাই অন্তর্বর্তীকালীন সংবিধানে হচ্ছে, এটাকে মেনে নিতে হবে। আর এই সব কিছুর বৈধতা আপনি নিতে পারবেন যদি গণভোটকে আপনি কতগুলো জিনিস লক্ষ্য করি। আপনি যদি লাইফে চট করে ইউ টার্ন নেন, ইউ উইল বি ইন ট্রাবল। যেমন আপনি আপনার পরিবারে চলছেন, আপনার তো একটা লাইফ স্টাইল আছে, আপনার ওয়াইফ আপনাকে চেনে, আপনার ছেলে মেয়ে আপনাকে চেনে, বাবার বলার ধরন চলার ধরন সব চেনে, সেই মোতাবেক সবাই চলে বা আপনিও চলেন। এখান থেকে যদি আপনি রিভার্স হয়ে যান, মানে ইউ টার্ন যাকে বলে, আপনি যেহেতু আওয়ামী লীগ যতদিন চিৎকার করছে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং জামাত বিরোধী তাদের স্ট্যান্ড ছিল, ঠিক তখন কিন্তু আজকে যে বিএনপি বলতেছে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সেই কথা তখন কিন্তু তারা বলেনি। বলছে আওয়ামী লীগ যখন চিৎকার করছে 16 বছর যাবৎ, তখন তো তারা বলেনি যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই বলে, বরং তারা জামাতের সাথে এক কাতারে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে বিরোধিতা করছে। তাহলে এখন যদি আপনি 5 আগস্টের পর চট করে আপনি একটা ইউটার্ন নিছেন, মানে বিএনপির আজকের স্ট্যান্ড কিন্তু পুরা ইউটার্ন। যখনই আপনি ইউটার্ন নেবেন, ওই যে পরিবারের কথা বললাম, আপনি বিএনপি তো একটা পরিবার, আপনি কি জানেন যে আপনার এই ইউটার্নটা টোটাল যে পরিবার বিএনপি পরিবার তারা কিভাবে নিছে? আপনার কি সেটা ব্যারোমিটার আছে? অফকোর্স নাই। এখন আপনি তো আপাত দৃষ্টিতে মনে করেন যে এই ইউটার্ন নিয়ে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হইলেন, আপনি প্রথম আলো পত্রিকার কাভারেজ পাচ্ছেন, মানব জমিনের কাভারেজ পাচ্ছেন, ডেইলি স্টারের কাভারেজ পাচ্ছেন, উদিসির সাপোর্ট পাচ্ছেন, ছায়ানটের সাপোর্ট পাচ্ছেন, তাতে হয়তো আপনি ডেইলি 5-10টা ভোট আপনার জন্য বাড়তে পারে, কিন্তু আপনার নিজের দলে তো আবার 50টা ভোট ছুটে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। সুতরাং আপনি যে ইউটার্ন নিছেন আপনার রাজনীতির চট করে, সেটা আপনার এখনো ব্যারোমিটার দিয়ে মাপা উচিত আপনার দল এটা কিভাবে নিচ্ছে। এবং এই ইউটার্নের যে একটা ইফেক্ট আপনি দেখেন যে 79 জন বিদ্রোহী প্রার্থী, আপনি 79 জন বিদ্রোহী প্রার্থী যদি একটা দলে থাকে, এতে মনে হয় যে দলের কমান্ড কাজ করে না। আপনি বিষয়গুলো মাথায় রাখতে হবে। সুতরাং আপনি এই ইউটার্ন আপনার জন্য ভালো হইলো নাকি মন্দ হইলো, সেটা ফলাফল বলে দিবে ভবিষ্যতে। 5 কোটি ভোটার আছে, তরুণ ভোটার যাদেরকে বলি আমরা, যেটা বিগত 15-16 বছরে তৈরি হয়েছে, যারা ভোট দিতে পারেনি। তাদের সামনে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিল একতরফা আওয়ামী লীগ, একতরফা, এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটি তারা খুশি না। তারপর আমি ধরে নিলাম যে ওই 4.5 কোটি ভোটারের মধ্যে 50 লাখ আমি আওয়ামী লীগকে দিয়ে দিলাম, বাকি 4 কোটি ভোটার তো আছে। এখন এই বাকি 4 কোটি ভোটার কিন্তু ওই 15 বছর বিএনপিকে মাঠে দেখেনি আর জামাতকেও মাঠে দেখেনি। জামাত ছিল অফিসিয়ালি ব্যান্ড আর বিএনপি ছিল বলতে গেলে অগোছালো, বিরোধী দল হিসাবেও ছিল না। তাহলে এই 4 কোটি ভোটার বিবেচনায় কি নিবে? 5ই আগস্টের পর থেকে মাঠে কারা এবং তাদের ভূমিকা, 5ই আগস্টের পর থেকে যে রাজনৈতিক দল মাঠে আছে তার ভিতরে আলোচিত দলগুলোর ভূমিকাটা তারা দেখবে। নাম্বার 1 নিশ্চিত করে বলতে পারি যে এই 4 কোটি ভোটার ওই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে ভোট দিবে। বিপক্ষে মানে তাদের বিপক্ষে স্ট্যান্ড। তাহলে যে 2টা দল মাঠে আছে সেই 2টা দলের কার অ্যাক্টিভিটিস কি সেটা তারা বিবেচনায় নিবে। যে দলটাকে মনে করবে যে ফ্যাসিজমের পক্ষে ঝুঁকে আছে, তারা সেই ভোটগুলো থেকে বঞ্চিত হবে। এখন আপনি বলতে পারেন বিজ্ঞাপন দিয়ে অনেক কায়দায় আমি জুলাই চেতনার পক্ষে ছিলাম, আমি মাঠে ছিলাম, ইত্যাদি ইত্যাদি, বাট ভোটার কি বিবেচনায় নিবে সেটা তার ইচ্ছা, তার তো চোখ আছে। এটা তো 40 বছর আগের ঘটনা না যে আমরা 53 বছর পরেও স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বিক্রি করতেছি। এটা তো মাত্র 15 মাস 18 মাসের ঘটনা, কেউ ভুলেনি।
সুতরাং তারা বিবেচনায় নিবে, 1 নম্বর। 2 নম্বর, যে 1400 বলে বা 800 বলে নানানজন নানান কথা বলে লোক মারা গেছে, এই যে ছেলে পেলেগুলো যারা মারা গেছে তাদের বাবা বা নানা বা দাদা তারা তো ভোটার, তারা যে দলেই বিলং করুক না, দলে থাকে কোনো দলে 25,000 আহত, তারা যে দলেই বিলং করুক তাদের এই আহতর গার্জিয়ানরা, নিহতর বাপ চাচারা, হ্যাঁ, তারাও যদি দেখে যে যে দলটা আছে সেই দল ফ্যাসিজমের পক্ষে ঝুঁকে আছে, সে উপর থেকে কিছু বলবে না, ভিতরে ভোট তাকে দেবে না, কারণ তার সন্তান হারানো, তার নাতি হারানোর ব্যথাটা সে বোঝে। সুতরাং ওই ভোটগুলার, ওই গার্জিয়ানগুলো একটা মারাত্মক চিন্তার ব্যাপার আছে। এটা গেল একটা মারাত্মক দিক। শুধু তাই নয়, এই যে 50,000 আহত তাদের গার্জিয়ান এবং 800 বা 1400 নিহত তাদের গার্জিয়ান, এরা কিন্তু ভিতরে ভিতরে যদি তার দলগুলা ফ্যাসিজমের পক্ষে ঝুঁকে থাকে, ভিতরে ভিতরে বিরোধিতা করবে, ভোটের মাঠে ভোট দিবে না। এখন আসেন ফলাফল। এরপরেও ফলাফলের একটা প্রশ্ন আসে। যে পদ্ধতি আমি বললাম, এই পদ্ধতিতে যদি সুষ্ঠু নির্বাচন হয়ে যায়, আমি নিশ্চিত করে বলতে পারি মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে, নাম্বার 1। নাম্বার 2, 2/3 মেজরিটি কেউ পাবেন, আমি নিশ্চিত 2/3 মেজরিটি কেউ পাবে না, বাট হাড্ডাহাড্ডি লড়াই মানে সিঙ্গেল মেজরিটি কেউ পাবে, মানে যদি শুদ্ধ হয়। তারপর এটা হলো সুষ্ঠু ভোট হইলে আরও 2টা স্টেজ বাংলাদেশের ভোটে থাকে, একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। সবাই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে। কারচুপিটা হইল দলীয় নেতাকর্মীরা করে, সেন্টার দখল করে সিল সাপ্পর মেরে বক্সে ঢুকায়, বুথে ঢুকায়, ভোট গণনার কেন্দ্র দখল, এটা হলো ভোটারদের আসতে না দেয়া, এটা হলো ভোটের কারচুপি। এইটা আপনি এবার হবে বলে আমার কাছে মনে হয় না, বিকজ এভরিবডি খুব সজাগ, হ্যাঁ, মারাত্মক অ্যাওয়ার্ড। সেকেন্ড হলো ইঞ্জিনিয়ারিং। প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংটা করে কারা? সেটা করে প্রশাসন, মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। এইটা হলো একটা সিরিয়াস জায়গা। মানে তাদের মধ্যে একটা অংশ মনে করছে যে অমুক দল ক্ষমতায় চলে আসবে। না না না, ইঞ্জিনিয়ারিং করে তারা নিবে ক্ষমতায় কাকে, দে উইল ডিসাইড। এই জায়গাটায় কিভাবে নজর রাখবে, এইটা হলো সবচেয়ে মারাত্মক ব্যাপার আমি মনে করি। আমি পুরো দেশবাসীকে তথা রাজনৈতিক দল তাদেরকে আহ্বান করতেছি, আপনারা ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাকে কঠিনভাবে দেখার চেষ্টা করেন। ইঞ্জিনিয়ারিংটা করে কিভাবে বলবো আমি একটু। সেন্টারে ভোট হয়, ধরেন ভোট হইলো 2টা দলই কম্পিটিশন হইতেছে, এক্স দল পাইলো 150টা, ওয়াই দল পাইলো 107টা, 150 বা 160, আরেকজনে পাইলো 107। ওই যে প্রিজাইডিং অফিসার যে থাকে সে সই করে দিল, এজেন্টরাও সই করলো, তাদেরকে একটা কপিও দিয়ে গেল, তারাও জানতেছে। এইটা যখন সে ডিসি অফিসে পাঠাবে, ওখান থেকে তো ঘোষণা হবে, সেখানে ওই 107-এর যদি 1-এর 2 বানায় দেয়, তাহলে 207 আর 150 হইল। এই যে 207 আর 150 হলো, আপনি চিৎকার করেন, আমি ওই মুহূর্তে আমলে নিব না, ওই মুহূর্তে আমি আমলে নিব না। যান রিটার্নিং অফিসার কাছে মামলা করতে পারবেন না, আমি আমলে নিলাম না। এগুলি ভাই আপনি, এইগুলো আমরা দেখছি, আপনি পাবেন না, টের পাবেন না, এটা চলতে থাকবে। কিন্তু এর ভিতরে 2 দিন 3 দিন পার করে রেজাল্ট ঘোষণা হয়ে গেল। হওয়ার পরে যদি আপনি হাইকোর্ট পর্যন্ত গড়ান, যেহেতু আজকে নির্বাচন হলে কালকের সকালবেলা ওত না নিলে ওই দল ক্ষমতায় চলে গেছে, সব তার নিয়ন্ত্রণে চলে যায়, অটো জাজমেন্ট পাবেন আফটার দ্য এক্সপায়ারি অফ ইউর পার্লামেন্ট। সো এই ইঞ্জিনিয়ারিংটার দিকে মারাত্মকভাবে সবার খেয়াল রাখতে হবে। ওই ইঞ্জিনিয়ারিং আপনার খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি প্রশাসনের দিকে চোখ রাখতে হবে। এই প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং, ওরা যেদিকে যাবে সেদিকে, এটা খেয়াল রাখতে হবে এখন থেকে। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে ফ্যাসিস্ট শক্তি যারা, তারা এখনো সক্রিয় এবং ভারতে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো তারা বলছে যে যেভাবে হোক নির্বাচনকে ঠেকাতে আর কি। এবং দেখা যাচ্ছে কিছুটা সহিংসতাপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। এটা যদি বাড়তে থাকে, এটা তো আপনার প্রতিযোগিতামূলক যে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার একটা, এটা তো রুদ্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। হ্যাঁ, থাকে, তাতে তো কিছু আসা যায় না। কারণ যারা এই চেষ্টাটা করবে, আপনি যদি তাদের কথাই বলেন, পতিত সরকার যারা ছিল, তারা যদি নির্বাচনটাকে বানচাল করতে পারে, এটা তারা গেইন করে। এই জন্য গেইন করে কারণ নির্বাচিত একটা সরকার আসলে সে যদি কোনোভাবে 5 বছর টিকে যায়, কথার কথা বলছি, কেন টিকে যাবে? টিকে যাওয়ার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর, ফ্যাসিস্ট সরকার যে পতিত সরকার যে হইলো, সে 16 বছর থাকলো কিভাবে ক্ষমতায়, এটাকে আপনার মূল্যায়ন করতে হবে। এরশাদ ক্ষমতায় ছিল 9 বছর, থাকলো কিভাবে ক্ষমতায়, এটা বুঝতে হবে। তো এখন কালকে যে সরকারটা আসবে নির্বাচনের পর, সে কি এরশাদের মতো 9 বছর ক্ষমতায় থাকতে চায়, নাকি শেখ হাসিনার মতো 16 বছর ক্ষমতায় থাকতে চায়, নাকি জিয়া রহমানের মতো 4.5 বছর ক্ষমতায় থাকতে চায়, নাকি খালেদা জিয়ার মতো 2 টার্ম থাকার পর তারপর দণ্ডভোগ করতে চায়, সিদ্ধান্ত তারা নিবে। এখন ফ্যাসিস্ট সরকার চিন্তা করতেছেই যে আমি যে কায়দায় ওইখানে ক্ষমতায় ছিলাম, সেই জায়গাটা যদি তৃতীয় কেউ দখল করে ফেলে, তাহলে তো আমি 15 বছরের জন্য আউট হয়ে যেতে পারি। সুতরাং সে চাইবে না
ওই নির্বাচনটা ওইভাবে টিকুক কিংবা নির্বাচনটা হোক। কারণ ফ্যাসিস্ট সরকার ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছে যে তার জায়গাটা অকুপাই করার জন্য কোনো দল চেষ্টা করছে, এবং সেখানে যে সাকসেসফুল হয়ে যায় ওই দলকে ফেলে দিবে, ফ্যাসিস্ট সরকারকে ফেলে দিবে, তার পিছনে যে শক্তি তারাও ফেলে দিবে। কারণ আমার এত প্রেম নাই তো, আমার দরকার কাজ। তো তুমি যে কাজটা করতে 16 বছর যাবত করছো, সেটা যদি মিস্টার রাজ্জাকি করতে পারে, মিস্টার রশিদ করতে পারে, আমার তোমাকে দরকার নাই। এখন তাকে লিপ সিম্পেথি হয়তো দেখানো হচ্ছে। আর যদি কোনো কারণে যারা নির্বাচিত হয়ে আসবে তারা স্লিপ করে, ওদেরকে চাঙ্গা করা হবে। যারা অভিনয়